বলা হয়ে থাকে যে রাজস্থান ভারতের এমন এক রাজ্য যার প্রতিটা ইট পাথরের মধ্যে লুকিয়ে রয়েছে ইতিহাসের গোপন রহস্য। আজকের গল্পটিও রাজস্থানের এমন এক দুর্গকে ঘিরে যেটা শতাব্দী ধরে ভারতবর্ষের বুকে অভিশপ্ত এবং ভুতুড়ে দুর্গ নামে পরিচিত। শুধু তাই নয়, যখনই ভারতবর্ষে কোনো ভুতুড়ে বা অভিশপ্ত জায়গা নিয়ে গল্প হয়, এই দুর্গের নাম সবার প্রথমে আসে। দিল্লি থেকে প্রায় 235 কিলোমিটার দূরে রাজস্থানের আলওয়ার জেলাতে 3 দিক থেকে ঘিরে থাকা আরাবল্লী পাহাড়ের মাঝখানে একটি দুর্গ রয়েছে, যার নাম ভানগড় দুর্গ। বলা হয়ে থাকে যে 1573 সালে আমের রাজা ভগবান দাস তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই দুর্গ নির্মাণ করেন। তখন এটি খুবই জনবহুল এবং হাসি খুশি ছিল এবং পুরো ভানগড় জুড়ে 9,000-এরও বেশি বাড়ি ছিল। কিন্তু তারপর হঠাৎ এমন কি হলো যে একটা হাসি খুশি শহর সম্পূর্ণভাবে শুনশান এবং ধ্বংসস্তূপে পরিণত হলো। এই রহস্যের গভীরে ঢুকবো আজ। তবে গভীরে ঢোকার আগে দয়া করে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই ভানগড়কে কেন্দ্র করে আজও মানুষের মধ্যে এতটাই আতঙ্ক বিরাজ করে যে দিনের বেলায়ও এই দুর্গে যেতে লোকে ভয় পায়। এমনকি ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ একটি নোটিশ বোর্ড টাঙিয়ে দেয়, যেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে কোনো ব্যক্তির এই দুর্গে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ আপনি দিনের আলোতে ভানগড় দুর্গে যেতে পারবেন ঠিকই, তবে অন্ধকারের পরে আপনাকে ভানগড় দুর্গে যাওয়ার কোনো অনুমতি নেই। এই দুর্গ ঠিক কীভাবে ভুতুড়ে দুর্গ বা অভিশপ্ত হলো, আজও কেউ স্পষ্টভাবে এর কারণ জানে না। তবে এই রহস্যের পিছনে অনেক গল্প রয়েছে, আর এই গল্পগুলির মধ্যে এমন দুটি গল্প রয়েছে যেগুলোর উপর মানুষ সবচেয়ে বেশি বিশ্বাস করে এই ভানগড় দুর্গ ভৌতিক এবং অভিশপ্ত হওয়ার পিছনে। এর মধ্যে প্রথম যে গল্পটি রয়েছে সেটা এক সন্ন্যাসী গুরু বালুনাথের সঙ্গে জড়িত। কথিত আছে যে আমের রাজা ভগবান দাস যখন ভানগড় দুর্গ তৈরি করছিলেন, তখন গুরু বালুনাথ নামক এক যোগী কিছুটা দূরে তপস্যা করত। যখন তিনি জানতে পারেন যে আমের রাজা ভগবান দাস এখানে একটি বিশাল দুর্গ তৈরি করছেন, তখন তিনি রাজা ভগবান দাসকে ডেকে পাঠান। এবং রাজা ভগবান দাস যখন এই সন্ন্যাসীর কাছে যান, তিনি রাজাকে বলেন যে আপনি যে দুর্গ তৈরি করছেন তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা মনে রাখবেন যে এই দুর্গের উচ্চতা এতটা বেশি করবেন না যে দিনের যে কোনো সময় আমি যেখানে তপস্যা করি সেখানে যেন এই দুর্গের কোনো ছায়া না আসে এবং কোনো ছায়া যেন আমি স্পর্শ না করে। তখনকার দিনে যে সাধু সন্ন্যাসীরা থাকতো তারা সবাই খুব সিদ্ধ হতেন এবং সবাই অনেক সম্মান করত এবং তাদের কোনো কথাই কেউ হালকাভাবে নিত না। তাই গুরু বালুনাথের কথা শুনে রাজা ভগবান দাসও তাই করেছিলেন এবং ভানগড় দুর্গের উচ্চতা ঠিক ততটাই রাখা হয় যাতে গুরু বালুনাথের কাছে কোনো ছায়া না পৌঁছায়। কথিত আছে যে রাজার 2 প্রজন্ম এই সন্ন্যাসীর কথা মনেও রাখে এবং মেনেও চলে, কিন্তু 3য় প্রজন্ম যখন ভানগড়ের সিংহাসন দখল করে তখন তারা বিষয়টিকে গুরুত্বের সাথে নেয়নি এবং গুরু বালুনাথের দেওয়া সতর্কতা উপেক্ষা করে তারা ভানগড়ের উচ্চতা আরও বাড়িয়ে দেয়, যার ফলে দুর্গের ছায়া আসতে শুরু করে গুরু বালুনাথের ওপর। আর এটা দেখে তিনি প্রচণ্ড রেগে যান এবং ঠিক ওই সময়ে তিনি ভানগড়কে অভিশাপ দেন যে ভানগড় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। যদিও এটা নয় যে পরবর্তীকালে ওখানে কেউ আর বসবাসের চেষ্টা করেনি, অনেকেই ওখানে বসবাস করতে এসেছে, কিন্তু তারা বেশি দিন টিকতে পারেনি, কারণ যখনই কেউ ঘর বানায় কিছুদিন বাদেই সেই ঘরের ছাদ ভেঙে পড়ে এবং লোকেরা বিশ্বাস করে যে এটা ভানগড়ের অভিশাপের কারণেই হয়। দ্বিতীয় যে গল্প রয়েছে এই ভানগড় অভিশপ্ত এবং ভুতুড়ে হওয়ার পিছনে, সেটা এই ভানগড়ের এক রাজকন্যাকে নিয়ে। বলা হয় একসময় ভানগড় অত্যন্ত জনবহুল ও সমৃদ্ধশালী ছিল। তখন এর প্রাসাদে এক রাজকন্যা থাকতেন যার নাম ছিল রত্নাবতী। রাজকুমারী রত্নাবতী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তার এই সৌন্দর্যের খবর ছড়িয়ে পড়ে বহু দেশে এবং প্রতিদিনই বড় বড় রাজাদের কাছ থেকে আমন্ত্রণ আসতে থাকে এই রাজকন্যাকে বিয়ে করার জন্য। কিন্তু এই রাজারা ছাড়াও আরও একজন ছিল যে রাজকুমারী রত্নাবতীর প্রেমে পাগল। তার নাম ছিল সিংঘিয়া। এই সিংঘিয়া ছিল
এক বড় মাপের তান্ত্রিক, এবং যখন থেকে সে রাজকুমারী রত্নাবতীকে দেখে তখন থেকেই সে রত্নাবতীর প্রেমে পাগল হয়ে যায় এবং যে কোনো প্রকারে রাজকুমারী রত্নাবতীকে পেতে চায়। কিন্তু সে খুব ভালোভাবেই জানতো যে রত্নাবতীকে সে কখনোই সরাসরি পেতে পারে না, কারণ কোথায় সে একজন শ্মশানে ছাই ভস্য মেখে থাকা তান্ত্রিক আর কোথায় রত্নাবতী একজন রাজকন্যা। তাই তিনি রাজকুমারী রত্নাবতীকে পাওয়ার জন্য অন্য উপায় খুঁজতে থাকেন এবং সঠিক সুযোগের অপেক্ষায় থাকেন। আর একদিন এই সুযোগ চলেও আসে। তখন হয় কি, রানী রত্নাবতীর একজন দাসী ভানগড়ের বাজারে আসে। আসলে এই দাসী রানী রত্নাবতীর জন্য চুলের তেল কিনতে আসে এবং তান্ত্রিক সিঙ্গিয়া এটা জানতে পারে। এমন একটা সুযোগেরই সন্ধানে ছিল এই কালা জাদুকারী সিঙ্গিয়া। এই দাসী যখন রাজকুমারের জন্য তেল কিনে ফিরছিল তখন তান্ত্রিক সিঙ্গিয়া কোনোভাবে এই দাসীকে দাঁড় করায়। যেহেতু তান্ত্রিক সিঙ্গিয়া তন্ত্রমন্ত্রে পারদর্শী ছিল, তাই দাসীর সঙ্গে কথোপকথনের সময় গোপনে ওই তেলের ওপর কালা জাদু করে দেয়, যেটা এই দাসী বুঝতে পারে না। যদিও ওই দাসীর সেটা বোঝার কথাও নয়। এরপর যখন দাসী ওই তেল নিয়ে রাজকুমারী রত্নাবতীর কাছে যায় এবং রত্নাবতীকে এই তেল দেয়, রাজকুমারী রত্নাবতী এই তেল হাতে নিতেই তার সন্দেহ হয় যে কেউ না কেউ এই তেলের মধ্যে কালা জাদু করেছে। কারণ কথিত আছে যে এই রানী রত্নাবতী যিনি ছিলেন তিনিও তন্ত্রমন্ত্রে সিদ্ধ ছিল। আর এই সন্দেহ হওয়ার কারণেই রত্নাবতী তার দাসীকে জিজ্ঞাসা করে যে তার সঙ্গে কেউ বাজারে দেখা করেছিল কিনা, এবং এই দাসী রানী রত্নাবতীকে জানায় যে তান্ত্রিক সিঙ্গিয়া তার সঙ্গে কথা বলেছিল। এই সিঙ্গিয়ার নাম শুনতেই রানী রত্নাবতীর কাছে সমস্ত ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে যায় এবং এই তেল চুলে না মেখে একটা পাথরের ওপর গিয়ে আছাড় মারে, যার ফলে এই সমস্ত তেল ওই পাথরের গায়ে গিয়ে লাগে। কারণ তান্ত্রিক সিঙ্গিয়া এই তেলের ওপর এমন কালা জাদু করে যে এই তেল যে মাখবে সে তার বশে চলে আসবে এবং সে নিজেই তান্ত্রিক সিঙ্গিয়ার কাছে চলে যাবে। যেহেতু রাজকুমারী ওই তেল না মেখে উল্টে পাথরের ওপর ছুঁড়ে মারে, তাই রাজকুমারী তো বেঁচে যায় ঠিকই, কিন্তু যে পাথরের ওপর গিয়ে এই তেল পড়ে সমস্ত তন্ত্রমন্ত্র ওই পাথরের মধ্যে গিয়ে ঢুকে যায়, যার ফলে ওই পাথর সিঙ্গিয়ার বশে চলে আসে এবং তীব্র গতিবেগে তান্ত্রিক সিঙ্গিয়ার দিকে ছুটে যায়। যখন তান্ত্রিক দেখে যে একটা বড় পাথর তীব্র গতিবেগে তার দিকেই ধেয়ে আসছে, তখন তার পুরো ঘটনাটা বুঝতে একটুও দেরি হয় না। কিছু করার আগেই এই পাথর তার বুকে এসে লাগে। যেহেতু এই পাথর খুব বড় ছিল, তাই তান্ত্রিকের বেঁচে থাকা প্রায় অসম্ভব ছিল। কিন্তু মরতে মরতে এই তান্ত্রিক একটা অভিশাপ দিয়ে যায় যে রানী রত্নাবতী সমেত দুর্গের সমস্ত লোক মারা যাবে এবং সারা জীবন এদের আত্মা এই ভানগড় দুর্গের মধ্যেই বন্দী হবে। অভিশাপ দেওয়ার পর তান্ত্রিক সিঙ্গিয়া মারা যায়, কিন্তু কিছুদিনের মধ্যেই ভানগড় এবং এর পাশের রাজ্য আজবগড়ের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। আজবগড়ের সৈন্যরা রাজকুমারী রত্নাবতী সমেত সমস্ত ভানগড় দুর্গ ভেঙে চুরমার করে দেয়। যদিও এই ভানগড় এবং আজবগড়ের মধ্যে যুদ্ধের ঘটনা কোনো ইতিহাসে পাওয়া যায় না ঠিকই, কিন্তু বহু বছর ধরে এই কাহিনী চলে আসছে এবং কথিত আছে যে এই ঘটনার পর থেকেই ভানগড়ে আর কোনোদিন বসতি গড়ে ওঠেনি। সময় যাওয়ার সঙ্গে সঙ্গে ভানগড় আরও শ্মশানে পরিণত হয় এবং আজ এটা একটা ভুতুড়ে দুর্গ নামে পরিচিত। ওখানকার লোকেদের বিশ্বাস যে যে সমস্ত লোক মারা যায় ওই সময়ে তাদের আত্মা আজও ঘুরে বেড়ায় এই ভানগড় দুর্গের মধ্যে। ভানগড়ে আজও নাকি রোজ রাত্রে বাজার বসে, ভেঙে যাওয়া দুর্গ আবার জুড়ে যায় এবং দুর্গের ভিতরে আজও নাকি রাজার দরবার বসে এবং রাজা তার ফ্যাসলা শোনে। এরা এটাও দাবি করে যে এই দুর্গে যারা যারা রাত্রিবেলায় গেছে তারা আর কখনো বেঁচে ফেরেনি। এমনকি কেউ যদি বেঁচে ফেরেও সেই ব্যক্তির মস্তিষ্ক খারাপ হয়ে যায় বা কোনো না কোনো দুর্ঘটনায় সেই লোকেদের মৃত্যু হয়। এটা ছাড়াও আরও একটি গল্প রয়েছে এই ভানগড়কে কেন্দ্র করে, যে যখন ভানগড় আর আজবগড়ের মধ্যে যুদ্ধ হয় তখন প্রচুর খাজানা এই ভানগড় কেল্লার মধ্যে লুকিয়ে রাখা হয়। আর এই খাজানাকে সাধারণ লোকেদের চুরির হাত থেকে বাঁচানোর জন্য এই ভূত প্রেতের কাহিনী ছড়ানো হয়, যাতে কেউ চুরি করতে না আসে
এবং লটানো হয় যে ভানগড় দুর্গে আত্মাদের বসবাস। যেহেতু ভানগড় আর আজবগড়ের মধ্যে যুদ্ধের ঘটনা কোনো ইতিহাসের পাতায় পাওয়া যায় না, তাই এই গুপ্তধনের কাহিনীর ওপর প্রশ্ন ওঠে। আরও একটা বিস্ময়কর ঘটনা হচ্ছে এই যে ভারতবর্ষে যত কেল্লা রয়েছে, যেমন তার শুরু থেকে শেষ পর্যন্ত ইতিহাস পাওয়া যায়, কিন্তু এই ভানগড় দুর্গের ক্ষেত্রে তা নয়। এই ভানগড় দুর্গ কে এবং কারা এবং কবে তৈরি করে তার তো ইতিহাস আছে, কিন্তু এটা কিভাবে ধ্বংস হলো তার কোনো ইতিহাস পাওয়া যায় না। আর এটাই ভানগড় দুর্গকে আরও রহস্যময় করে তোলে। দিনের বেলাতে যারা যারা ভানগড় ঘুরতে গেছে তাদের মতে তাদের এমন একটা অনুভূতি হয় যে ঘোরার সময় তাদের মনে হয়েছে যে কেউ তাদের পিছু করছে, বা ভানগড় দুর্গে যে নৃত্য করার ঘর ছিল সেখান থেকে নূপুরের শব্দ আসছে। আবার কেউ কেউ বলে যে ওখানে ঘোরার সময় তাদের মনে হয়েছে যে তাদের কেউ গলা টিপে শ্বাসরোধ করছে। এছাড়া যখন তারা রানী রত্নাবতীর ঘরে যায় তখন তাদের কেউ ঠাস করে জ্বর মারে। এই খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনেক বড় বড় মিডিয়া চ্যানেলসদের টিম এবং প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়ার টিম রাত্রেবেলায় ভানগড় দুর্গে যাওয়ার পরিকল্পনা করে, যাতে এর পিছনের যে রহস্য রয়েছে বা সত্যতা রয়েছে সেটা উদ্ঘাটন হয়, এবং সারা রাত সেখানেই কাটায়। এবং এরা সবাই একটা করে ডিভাইস নিয়ে যায় যার মাধ্যমে আত্মার উপস্থিতি বা নেগেটিভ এনার্জি ডিটেক্ট করা যায়। এরা সবাই দাবি করে যে তারা ভানগড় দুর্গে নেগেটিভ এনার্জি পেয়েছে ঠিকই, কিন্তু খালি চোখে তারা কিছুই দেখতে পায়নি। এটা ছাড়াও যেহেতু ভারত সরকার স্বয়ং একটা নোটিশ বোর্ডের মাধ্যমে সতর্ক করে দেয় যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পর ভানগড় দুর্গের ভিতর কারোর এন্ট্রি নেই, এটা দেখেও বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে বাধ্য হয় যে ভানগড় দুর্গে কিছু না কিছু তো আছেই আছে, নাহলে ভারত সরকার এই স্টেপ নিত না। আর এটাই ভানগড় দুর্গ অভিশপ্ত এবং ভৌতিক হওয়ার পিছনে যে গল্প রয়েছে সেগুলোকে আরও সমর্থন করে। শুধু তাই নয়, ভারতবর্ষে যত ভুতুরে জায়গা রয়েছে তার মধ্যে ভানগড় সবচেয়ে ভয়ানক এবং অন্যতম। একটা ভিডিও তৈরি করতে আমাকে ব্যাপক কষ্ট করতে হয়, সুতরাং আপনাদের সমর্থন আমার একান্ত কাম্য। ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় অনুপ্রাণিত করুন, যাতে আমি আরও এই ধরনের ভিডিও করতে পারি আপনাদের জন্য।